নমস্কার, আপনারা দেখছেন সোনারপুর বার্তা, সঙ্গে রয়েছে আমি ঋষিতা। একেবারে 2024 লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হয়ে গেছে। যথারীতি এ রাজ্যে তৃণমূল কংগ্রেস ব্যাপকভাবে জয়লাভ করেছে। 29টা আসনে তারা জয়লাভ করেছে এবং যাদবপুর লোকসভা কেন্দ্রেরও তেমন অন্যথা হয়নি। এই লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ বিপুল ভোটে জয়লাভ করেছে এবং এই যাদবপুর লোকসভা কেন্দ্রেরই অন্তর্গত সোনারপুর দক্ষিণ বিধানসভা একেবারে সেখানকারই প্রাক্তন আইএনটিটিউসির টাউন সভাপতি হেমন্ত কুমার বোস মহাশয়কে সরাসরি আমরা আজকে সোনারপুর বার্তায় পেয়ে গেছি। কথা বলে নেব তার সাথে। প্রথমেই স্যার আপনাকে সোনারপুর বার্তায় স্বাগত জানাই। একেবারে 2024 ফল ঘোষণা হয়ে গেছে এবং যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষ যে বিপুল পরিমাণ ভোটে জয়লাভ করেছে, এটা নিয়ে কি বলবেন? বিষয়টা হচ্ছে গত 2019-এর যে লোকসভা নির্বাচন হয়েছিল, আমরা লক্ষ্য করেছিলাম যে ভারতীয় জনতা পার্টি তার নির্বাচনী ফলাফল প্রায় 18টা সিটে পরিলক্ষিত হয়েছিল ভারতীয় জনতা পার্টির পক্ষে, এবং তৃণমূল কংগ্রেস তাদের যে রেজাল্ট সেই সময় আমরা দেখেছিলাম, তাতে ব্যাপকভাবে তৃণমূল কংগ্রেসের সংখ্যাতীর্থের নিরিখে বিজেপি এবং তৃণমূল প্রায় কাছাকাছি পৌঁছে গেছিল। এবং 2022-এর পৌর নির্বাচন এবং 2021-এর বিধানসভা নির্বাচন আমরা দেখেছিলাম ভারতীয় জনতা পার্টি সেই 19-এর রেসটাকে ধরে রাখার জন্যে দিল্লির সমস্ত মন্ত্রিসভা, প্রাইম মিনিস্টার থেকে শুরু করে এবং স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে যেভাবে 2021-এ ঝাঁপিয়ে পড়েছিল পশ্চিমবঙ্গকে দখল করার জন্য, 19-এর রেজাল্টটাকে পাখির চোখ করে ভেবেছিল 2021-এ পশ্চিমবাংলাকে দখল করবে। কিন্তু আমরা দেখেছি কেন্দ্রীয় সরকারের ফুল বেঞ্চ এই রাজ্যে ঝাঁপিয়ে পড়া সত্ত্বেও পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচনে ব্যাপকভাবে পশ্চিমবাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার গঠন করতে তারা সাহায্য করে এবং এই পশ্চিমবাংলার আম জনতা সায় দেয় এবং মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য সরকার গঠনে সমর্থ হয়। এই নির্বাচন প্রমাণ করে যে পশ্চিমবাংলায় কেন্দ্রীয় সরকারের তাবড় নেতাবর্দীদের আবির্ভাব ঘটলেও নির্বাচনের প্রাক্কালে মমতা বন্দ্যোপাধ্যায় যে পশ্চিমবাংলার নির্বাচনের শেষ কথা বলবে, এটা আমরা 2021-এর নির্বাচনে তার ফলাফলে লক্ষ্য করেছি। এই 2021-এর পর 2024-এ আবার লোকসভা নির্বাচন যখন আসন্ন, আমরা লক্ষ্য করি যে এই নির্বাচনেও পশ্চিমবাংলার আম জনতা আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বিশ্বাস রেখে প্রায় 29টা সিটে, যা গতবারের নির্বাচনে 2019-এর থেকে ব্যাপক সাড়া ফেলে বিজেপিকে পেছন দিকে রেখে আবার তৃণমূল কংগ্রেসকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় এবং আম জনতা প্রমাণ করে যে পশ্চিমবাংলায় সে লোকসভা নির্বাচন হোক, পৌরসভার নির্বাচন হোক আর বিধানসভার নির্বাচন হোক, প্রতিটা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা বাংলা জুড়ে যেভাবে প্রচার মাধ্যমকে এগিয়ে নিয়ে গেছে, তাতে আমাদের আশাতীত ফল বারবার প্রমাণ করে যে কেন্দ্রীয় সরকারের যতই তাদের ছলনা, যতই তাদের এই নির্বাচনে আবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বিভিন্ন মন্ত্রিত্ব এবং প্রাইম মিনিস্টার সহ আবার স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, আবার প্রমাণ করেছে যে এখানে কেন্দ্রীয় সরকারের এই নির্বাচনে কোনো রকম ভূমিকা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
যৌথ নেতৃত্ব যেভাবে বাংলার মানুষকে আবার এগিয়ে নিয়ে গেছে, তার সঙ্গে সঙ্গে যাদবপুর লোকসভায় আমাদের যুব সভানেত্রী প্রায় 3 বছরের ওপর সারা বাংলায় যিনি নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন যুবনেত্রী হিসেবে। এই যাদবপুর লোকসভা কেন্দ্র একটা সেন্সিটিভ কেন্দ্র, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে প্রমাণ করেছিল 2019 সালের পর থেকে, আবার 2024-এ প্রমাণ করলো যে শেষ কথা তৃণমূল কংগ্রেসই বলবে এবং হাসিটা তৃণমূল কংগ্রেসই হাসবে। এবং বারবার প্রমাণ করেছে সায়নী ঘোষ একটা দক্ষ সংগঠক হিসেবে নিজেকে, যেমন সারা বাংলায় যুব সভানেত্রী হিসেবে প্রমাণ করেছে, তার সঙ্গে সঙ্গে যাদবপুর লোকসভা কেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় হিসেবে প্রতিষ্ঠিত করেছিল 1984 সালে। আর সেই একই কেন্দ্রে আবার সায়নী ঘোষ প্রমাণ করলো যুবনেত্রী হিসেবে যে তিনিও বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন স্নেহধন্য প্রার্থী হিসেবে এই যাদবপুর লোকসভায় নিজেকে প্রতিষ্ঠিত করেছে। এবং আগামী নির্বাচনগুলো সায়নী ঘোষের নেতৃত্বে এই 7টা বিধানসভায়, আমাদের একটা বিধানসভা লস ছিল 2021-এ, সেই বিধানসভাও আমরা পুনরুদ্ধার করেছি ভাঙর, এবং বারবার প্রমাণ করে যাদবপুর লোকসভা তৃণমূল কংগ্রেসের একটা শক্ত ঘাঁটি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে। কিন্তু এই লোকসভা নির্বাচনেই সোনারপুর বিধানসভার ফল অতটাও, দক্ষিণ বিধানসভার ফল অতটাও ভালো হয়নি, অর্থাৎ আশানুরূপ হয়নি। বিভিন্ন ওয়ার্ডে পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, তার মধ্যে 9 নম্বর ওয়ার্ডও একটা, যেখানকারই আপনি বলতে গেলে সংগঠনটা দেখেন বলা যেতে পারে। তো কি বলবেন, এটা কেন হলো, কোথায় খামতি ছিল? বিষয়টা হচ্ছে প্রায় 5 বছর ধরে সাংগঠনিক পরিকাঠামো যেটা বোঝায় নির্বাচনের, সেই পরিকাঠামোটা আমাদের সোনারপুর টাউনে ছিল না। আমরা দেখেছি আমাদের এক্স প্রেসিডেন্ট যিনি ছিলেন, দলের কাছে সে এখনও প্রেসিডেন্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে রেখেছে, কিন্তু সাংগঠনিক পরিকাঠামো তাকে প্রায় 5 বছর ধরে আমরা কোনো কাজে কর্মে পাইনি। এবং এই নির্বাচনের আগেও সায়নী সহ প্রার্থী এবং আমাদের লোকাল সোনারপুরের বিধায়ক লাভলি মৈত্রকে আমরা বারবার নির্বাচনের প্রাক্কালে বোঝানোর চেষ্টা করেছি একজন সিনিয়র কর্মী হিসেবে। আমি নিজেকে নেতৃত্ব বলে স্বীকার করি না, কারণ হচ্ছে এই দলে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া নেতা হওয়ার যোগ্যতা কার আছে কার নেই আমি জানি না। আমি নিজেকে কর্মী বলেই মনে করি এবং ছাত্র রাজনীতি থেকে জাতীয়তাবাদে বিশ্বাস করে কলেজ রাজনীতিতে সিআর থেকে ক্লাস রিপ্রেজেন্টেটিভ থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছি। কলেজ রাজনীতিতে আমি নিজের সাউথ সিটি মেন কলেজ, যেটা আমার স্ট্রিটে, সেখানে আমরা মুসলিমেও কজন ছাত্র রাজনীতিতে ওখানে অংশগ্রহণ করেছিলাম কলেজ রাজনীতিতে। সেই কংগ্রেস রাজনীতি থেকে ছাত্র অবস্থা থেকে এই দলটার সঙ্গে যুক্ত ছিলাম, জাতীয়তাবাদী দলে। পরবর্তীকালে 1998 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব সান্নিধ্যে আসার সুযোগ হয়, যখন যাদবপুর লোকসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হয়। আমরা তখন ছাত্র রাজনীতি করি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সান্নিধ্যে যাদবপুর লোকসভা কেন্দ্রে সোমনাথ চট্টোপাধ্যায়ের মতো দুধে ব্যারিস্টারকে হারিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায় হিসেবে প্রতিষ্ঠিত করার সূচনা করে। তখন যাদবপুর লোকসভা কেন্দ্র সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে মমতাদি যেভাবে নিজেকে প্রতিষ্ঠিত করে, আমরা দক্ষিণ কলকাতায় তখন ভোলা সেন ক্যান্ডিডেট 1984 সালে আমরা ছাত্র রাজনীতি করা ছেলেরা
সেই সময় মমতাদির সান্নিধ্যে এসে আমরা কিন্তু যাদবপুরে মমতাদির সঙ্গে নির্বাচনে অংশগ্রহণ করি এবং দক্ষিণ কলকাতার ভোলাসেনের নির্বাচনে আমরা ছাত্ররা যারা মমতাদির সঙ্গে ছিলাম তারা কিন্তু ভোলাসেনকে নির্বাচনে প্রতিষ্ঠিত করাচ্ছে, মমতাদিকে প্রতিষ্ঠিত করার সংকল্প নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম। পরবর্তীকালে যখন যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ কলকাতার প্রার্থী হয়, তখন সোনারপুরে বাই নেমে মমতাদি যখন দক্ষিণ কলকাতা প্রথম প্রার্থী হয় 1991 সালে, তখন পরিচিত মুখ এবং পরিচিত লেভেলে মমতা বন্দ্যোপাধ্যায় বাই নেমে চেনা পরিচিত 2-3 জনের মধ্যে প্রথম নির্বাচনে 91 সাল থেকে তার সান্নিধ্যে আসার চেষ্টা হয় এবং পূর্ব পরিচিত সম্পর্ক অনুযায়ী মমতাদির সঙ্গে এই লোকসভা নির্বাচনে 2091 সালে আমাদের পরিচিতিটা পুরনো বলে আমরা সেই সংকল্প নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করি এবং 91, 96, 98, 99, 2004 এই প্রতিটা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংকল্প আমাদের নতুনভাবে সোনারপুরে বামপন্থী এলাকা সত্ত্বেও 91 সালের পর থেকে আমরা এই লোকসভা নির্বাচনে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সান্নিধ্যে আমরা অংশগ্রহণ করি এবং বামপন্থী ঘাঁটি হিসেবে পরিচিত সোনারপুরকে আমরা বারবার মমতাদির নির্বাচনে আমরা অংশগ্রহণ করি এবং সেই নির্বাচনে বামপন্থীদের হারিয়ে প্রথমে কংগ্রেস, তার পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসকে এই যাদবপুর লোকসভা কেন্দ্রে আমরা দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে আমরা প্রতিষ্ঠিত করি মমতা বন্দ্যোপাধ্যায়ের সান্নিধ্যে। কিন্তু এই যে 2024-এ যেখানে দেখা গেছে যে গোটা রাজ্য জুড়ে তৃণমূল ঝড় উঠেছে, সবুজ ঝড় বলা যেতে পারে, সেখানে এই সোনারপুর দক্ষিণ বিধানসভার ক্ষেত্রেই এই এমন আশানুরূপ ফল হলো না, কোথায় খামতি ছিল? খামতি ওই বললাম যে সাংগঠনিক পরিকাঠামো 5 বছর ধরে নেই সোনারপুর টাউনে এবং আমরা লক্ষ্য করে দেখেছি যে একটা রাজনৈতিক দলে যদি সাংগঠনিক পরিকাঠামো ঠিকমতো মজবুত না হয়, যেমন আমার ওয়ার্ড থেকে আমি বলতে পারি এখানে ওয়ার্ড প্রেসিডেন্ট বলে কেউ নেই, একজন সিনিয়র কর্মী হিসেবে দলের দায়িত্ব পালন করেছি মাত্র এবং এই নির্বাচনে আমাদের ওয়ার্ডে এমন কোনো ফ্যাকশন ছিল না, সমস্ত গ্রুপ পলিটিক্সকে উপেক্ষা করে আমাদের এক্স কাউন্সিলর আগে যে ছিল তার হাজব্যান্ডকে ইলেকশন কমিটির চেয়ারম্যান করে, আমার ওয়ার্ডের যে বিদায়ী প্রেসিডেন্ট ছিল যাকে সামনে রেখে ছাত্র রাজনীতি, যুব রাজনীতির সঙ্গে যারা যুক্ত সমস্ত শাখা সংগঠনকে সামনে রেখে ইলেকশন করার চেষ্টা করেছি, কিন্তু ধর্মীয় মেরুকরণ এখানে একটা কাজ করেছে। এলাকায় সিপিএমের সেই সংগঠন নেই এবং বিজেপির সেই সংগঠন নেই, কিন্তু ধর্মীয় মেরুকরণের মাধ্যমে এলাকার মানুষ ভোট দিয়ে বিজেপি নামক একটি অশুভ শক্তিকে এখানে ভোট দিয়ে সোনারপুর দক্ষিণ কেন্দ্রে প্রায় 7টা নির্বাচন ক্ষেত্রে কাউন্সিলর নির্বাচনে যেগুলো আমাদের ফেভারে ছিল সেই সমস্ত কেন্দ্রগুলিতে আমরা পরাজিত হয়েছি এবং সাংগঠনিক দুর্বলতা, ধর্মীয় মেরুকরণ এই সমস্ত কিছু কাজে লাগিয়ে আমরা পরাজিত হয়েছি এবং ইতিমধ্যেই আমরা প্রত্যেকটা বুথকে পাখির চোখ করে আবার
রেকটিফিকেশনের মাধ্যমে নিজেদের এলাকাকে আবার নতুনভাবে সাজিয়ে নেবার চেষ্টা করছি। আগামী নির্বাচনগুলো আশা করা যায় এই সোনারপুর দক্ষিণে আবার নতুন করে সাংগঠনিক বৃদ্ধি ঘটিয়ে গতকালও সায়নী ঘোষ এবং আমাদের বিধায়ক সংগঠিতভাবে চেষ্টা করেছে প্রতিটা নির্বাচনে যেভাবে আমরা সামনের সারিতে চলে আসি, এই নির্বাচনেও আগামী দিনে যে পরাজয় সেটা জার্নিকে কাটিয়ে উঠে আমরা নতুনভাবে সংগঠনকে সাজিয়ে নেবার চেষ্টা করব এবং আশা করা যায় এই নির্বাচনে যে ঘাটতি ছিল সেই ঘাটতি থেকে আমরা মুক্তি পেয়ে আবার নিজেদের এলাকা নতুনভাবে সংগঠনকে শক্তিশালী করে এগিয়ে যাব। এই যে দলের তরফ থেকে ভোটের আগে একটা বার্তা আসছিল যে যে জায়গাগুলোতে লিড কম আসবে সেখান থেকে সেই জায়গাগুলোতে পদক্ষেপ নেওয়া হবে বা সরিয়ে দেওয়া হবে সেখানকার যারা নেতৃত্বে রয়েছে, তো এরকম কি কিছু বার্তা এসেছে এখনো পর্যন্ত? না, বিষয়টা হচ্ছে শহর এবং শহরঘাঁচা এলাকা আপনি যদি পর্যালোচনা করেন এই নির্বাচনে তাহলে দেখা যাবে প্রায় 51টা কেন্দ্রে, বিশেষ করে যেগুলো লোকসভায় আমরা পরাজিত হয়েছি, কলকাতা কর্পোরেশন সহ বিভিন্ন নেতৃত্ব, বড় বড় নেতৃত্ব যারা নিজেদেরকে বারবার প্রতিষ্ঠিত করেছে তার এলাকায় আমরা দেখেছি প্রায় 51টা ক্যালকাটা কর্পোরেশনের সিটে আমরা পরাজয় স্বীকার করে নিয়েছি। আমাদের দলনেত্রী থেকে, সিআইসি থেকে, এমআইসি থেকে আমরা সমস্ত কেন্দ্রে প্রায় 51টা কেন্দ্রে আমরা পরাজয় বরণ করেছি। সেখানে এমআইসিরা আছে কলকাতা কর্পোরেশনে, যেখানে আমাদের বড় কমিটির চেয়ারম্যান আছে কলকাতা কর্পোরেশনে। এই কেন্দ্রগুলো, এই পৌরসভার অংশগুলো ক্যালকাটা কর্পোরেশনে আমরা দেখেছি ভোটের ফলাফলে আমরা বিজেপির থেকে পেছন দিকে পড়ে আছি, বিজেপি সামনের দিকে এগিয়ে আছে। এখন ধর্মীয় মেরুকরণে যদি ভোট হয় এবং সেই ভোটকে কেন্দ্র করে যদি আমরা পর্যালোচনা করি, বারুইপুর পৌরসভায় অনেক ওয়ার্ডে হার আছে, সোনারপুর পৌরসভা উত্তর দক্ষিণ অনেক ওয়ার্ডে হার আছে, তৎসহ ক্যালকাটা কর্পোরেশনের অনেক ওয়ার্ডে হার আছে। এই হারটাকে হার বলে মেনে নিতে হবে এবং আগামী দিনে আমরা এই হারকে স্বীকার করে আমাদের নিজেদের আবার নতুন করে ঘর গোছানোর চেষ্টায় নামতে হবে এবং আশা করি এই আশা আমাদের ফলপ্রসূ হবে এবং আগামী দিনে আবার আমরা যেভাবে 2024-এ আমাদের রেজাল্ট আমাদের পক্ষে এসছে, প্রায় অনেকগুলো সিট আমরা বেশি পেয়েছি, কিন্তু সব এলাকায় আমাদের যে পরাজয় হয়েছে সেটা আমরা রেকটিফাইড করে নিতে পারবো আশা করি। এই যে আপনি একটা সময় আইএনটিটিউসির সভাপতি ছিলেন, সোনারপুরের টাউন সভাপতি, তো বর্তমানে সেই সংগঠনের সাথে কি যুক্ত আছেন? বর্তমানে আমাদের যে পরিকাঠামোগত পরিবর্তন, আমাদের দলটা চলে এখন বিধায়ক কেন্দ্রিক, যেটা সারা রাজ্যে স্ব এলাকায় বিধায়করাই সাংগঠনিক কাজকর্ম পর্যালোচনা করছে, যেটা রাজনৈতিক দল হিসেবে আমার মনে হয় না তৃণমূল কংগ্রেস যে সাংগঠনিক পরিকাঠামোর মধ্যে দিয়ে চলা উচিত ছিল, বিধায়ক নির্ভর দলকে পরিচালনা করতে গিয়ে আমাদের সেই সাংগঠনিক দুর্বলতা বারবার প্রকাশ পাচ্ছে। আমি আশাবাদী যে আগামী দিনে দলের সাংগঠনিক স্ট্রাকচারে যার যেরকম মূল্যায়ন পাওয়া উচিত, এই মুহূর্তে সেই মূল্যায়ন পরিলক্ষিত হচ্ছে না। দল আবার নতুন করে যে সংগঠন সাজিয়ে নেবে এ ব্যাপারে আমি আশাবাদী, যেহেতু ব্যাপক বিপর্যয়ের ফলে আমরা যেভাবে ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়ায় অংশগ্রহণ করছি, আমি আশা করি দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে গেলে পরিকাঠামোগত কিছু পরিবর্তনের দরকার আছে। বিধায়ক সে থাকবে ঠিকই সাংগঠনিকভাবে, কিন্তু সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে গেলে
ব্লক প্রেসিডেন্ট থেকে শুরু করে টাউন প্রেসিডেন্ট এবং প্রত্যেকটা বুথের সভাপতি, প্রত্যেকটা অঞ্চলের সভাপতি, প্রত্যেকটা ওয়ার্ডের সভাপতি, এই পরিকাঠামো ছিল না বলেই আজকের সাংগঠনিক দুর্বলতা প্রকাশ পেয়েছে এবং আশা করছি আগামী দিনে এই সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে উঠে আমরা নতুন করে আবার সংগঠনকে মজবুত করতে পারবো এবং আগামী দিনে এই দলকে প্রতিষ্ঠিত করতে পারবো। তা এই যে সোনারপুরে দেখা যায়, সোনারপুর স্টেশন সংলগ্ন এলাকায় একেবারে রেল লাইনের ওপরেই তারা মানে বাজার বসিয়ে দিয়েছে বলা যেতে পারে, তো সেখানে সাধারণ মানুষের যাতায়াতে ভীষণভাবে সমস্যা হয়। তো এই বিষয়টাকে নিয়ে কি আপনাদের কোনো পরিকল্পনা আছে, এই বাজারটাকে নিয়ে? শুনুন, আমি আইএনটিটিউসি সভাপতি হওয়ার পর 1.5 থেকে 2 বছরের মধ্যে একটা পরিকাঠামোগত পরিবর্তন এনেছিলাম, কিন্তু সেই পরিকাঠামোগত পরিবর্তনে দলীয় সংগঠনের টাউনে যেমন সভাপতি ছিল না, ওয়ার্ডের সভাপতি ছিল না, আমরা চেষ্টা করা সত্ত্বেও বর্তমানে কি সেগুলো আছে? না, কিছুই নেই। পরিকাঠামোগত সাংগঠনিক পরিকাঠামো নেই। যে একটা রাজনৈতিক দলকে প্রতিষ্ঠিত হতে গেলে তাকে তো পরিকাঠামোগত একটা স্ট্রাকচার খাড়া করতে হবে। সেটা তো বিধায়ক মনে করছেন যে এই মুহূর্তে সংগঠন, আমি নির্বাচনে আগে অনেকবার করে বলেছি, সাইনি যিনি প্রার্থী হয়েছেন তাকে আমি বোঝানোর চেষ্টা করেছি একজন সিনিয়র কর্মী হিসেবে যে সংগঠনটাকে মজবুত করার চেষ্টা করুন, কিন্তু তারা বিধায়ক কেন্দ্রিক দল, বিধায়কের কথা অনুযায়ী চলেছে। বর্তমান যিনি নির্বাচনে জিতে এসছেন, আমার কর্ণপাত উনি করেননি। উনি ভেবেছিলেন যে নির্বাচনে হাওয়ায় হাওয়ায় সব কিছু হয়ে যাবে, কিন্তু হাওয়ায় হাওয়ায় হয় না। সংগঠনই হচ্ছে মেন একটা শক্তিশালী পরিকাঠামো। যাই হোক, দেরিতে হলেও আবার চেষ্টা করছেন সায়নী ঘোষ, যেহেতু যুব সভানেত্রী। আমি আশাবাদী যে উনি নতুন করে এই সংগঠনকে আবার সাজিয়ে নিয়ে সোনারপুরটাকে মজবুত একটা সংগঠনে পরিকল্পিত করবে, এটাই আমার বিশ্বাস। এই যে অটো স্ট্যান্ডগুলোতে আমরা যেমনটা দেখি যে ওখানে হয়তো 100টা অটো স্ট্যান্ডের গাইডলাইন রয়েছে, কিন্তু সেখানে আরো বেড়ে যাচ্ছে সেই সংখ্যাটা। সে নির্দিষ্টভাবে কোনো গাইডলাইন দেওয়া হচ্ছে না, এক্ষেত্রেও একটা বিড়ম্বনার সৃষ্টি হচ্ছে। এটা তো স্বাভাবিক ব্যাপার যে সংগঠন ট্রেড ইউনিয়নের মাধ্যমে পরিলক্ষিত হবে, সেই সংগঠনটাই যদি দুর্বল হয় তাহলে অটো বলো, টোটো বলো, রিক্সা বলো, হকার্স বলো, এটার একটা পরিকাঠামো তৈরি করে ফেলেছিলাম। কিন্তু দলের সুপ্রিমো তিনি মনে করেছেন যে এই সংগঠনটা এই হাতে হয়তো, আমার হাতে হয়তো মজবুত হচ্ছে না। তো সোনারপুর দক্ষিণের কথা বলছি। হ্যাঁ, সোনারপুর দক্ষিণেই উনি আমাকে পরিষ্কার করে বলেন যে এখন আইএনটিসি পরিকাঠামো এই মুহূর্তে নেই। আইএনটিসি পরিকাঠামো নেই বলে উনি আমাকে মিছিল থেকে বিরত রাখে। কিন্তু এখন যা লক্ষ্য করছি, স্ব কাউন্সিলররা তাদের এলাকায় আইএনটিসির দায়িত্ব এমএলএর কথায় পালন করছে। এখন সেটা তো বৈধ নয়। তিনি বিধায়ক যেটা মনে করছেন যে লোকাল কাউন্সিলর তার এলাকায় রিক্সা ইউনিয়ন দেখবে, তার এলাকায় বাজার কমিটি দেখবে, তার এলাকায় অটো ইউনিয়ন দেখবে। এখন এই পরিকাঠামোর মধ্যে দিয়ে আমার মনে হয় না দল শক্তিশালী হবে। এটা আমার সিনিয়র কর্মী হিসেবে এটা আমার একটা দৃঢ় বিশ্বাস যে এই পরিকাঠামোর পরিবর্তন দরকার। যুব, ছাত্র, আইএনটিসি, মাদার, প্রত্যেকটার স্ট্রাকচারাল একটা পরিকাঠামো অতি অবশ্যই প্রয়োজন, যেটা এই মুহূর্তে নেই। আমি মনে করব দেরিতে হলেও কালকে বিধায়ক এবং সায়নী যে প্রচেষ্টার মধ্যে দিয়ে এগিয়ে চলা শুরু করেছে, আগামী দিনে আমরা সেই প্রচেষ্টায় ফলপ্রসূ উত্তর পাবো। এই যে পরবর্তীকালে তাহলে আপনাদের দায়িত্ব কতটা বেড়ে গেল? এতগুলো আসন এ রাজ্যে পেয়েছে তৃণমূল কংগ্রেস, 29টা আসন, সেক্ষেত্রে কতটা দায়িত্ব বেড়ে গেল? পরবর্তী এই পৌরসভা নির্বাচন আসছে।
শুনুন, পৌরসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচন, এখানে দুটো ফ্যাক্টর কাজ করেছে। একটা হচ্ছে একটা স্টেবল গভর্নমেন্ট, সেকেন্ড কোনো মুখ ছিল না। সবাই আমরা ভেবেছিলাম যে একটা স্টেবল গভর্নমেন্ট আসছে, যার নেতৃত্বে 3বারে হলেও নতুন করে সরকার গড়ার পরিকল্পনা আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে একটা ধর্মীয় মেরুকরণ। এই দুটো জিনিস কাজ করছে শহর এবং শহরঘাঁচা এলাকায়, যার ফলপ্রসূ হিসেবে আমরা বারবার লক্ষ্য করেছি যে আমরা ইন্ডিয়া জোটে শরিক হওয়া সত্ত্বেও আমরা বারবার লক্ষ্য করেছি যে আমরা ইন্ডিয়া জোট বলেছি যে মেজরিটি আমাদের যদি আসে তবেই আমরা প্রাইম মিনিস্টার প্রজেক্ট করব। আর ভারতীয় জনতা পার্টি যেভাবে দ্বিতীয়বার অতিক্রান্ত হবার পর তৃতীয়বারের জন্যে যে প্রাইম মিনিস্টার হবার একজন প্রার্থী সিলেক্ট করে ফেলেছিল, আমরা ইন্ডিয়া জোট কিন্তু সেই সিলেকশনের দিকে এগোতে পারিনি। আমরা বলেছিলাম মেজরিটি আসলে আমরা প্রাইম মিনিস্টার প্রজেক্ট করব। এটা শিক্ষিত এবং শিক্ষা মহলে এর একটা এফেক্ট হয়েছে এবং ধর্মীয় মেরুকরণ একটা কাজ করেছে। এই কাজ করার পেছনে আমাদের যে নতুন সরকার আসার যে পরিকল্পনা ছিল সেটা ধাক্কা খেয়েছে। তবু ইউপি, বিহার, মধ্যপ্রদেশ এইসব জায়গায় যেভাবে ব্যাপক সাড়া পড়েছে ইন্ডিয়া জোটে, এবং যে জোট সরকার এনডিএ জোট নতুনভাবে গঠন হয়েছে, আমার দীর্ঘদিনের রাজনৈতিক কর্মসূচি যা এবং এজেন্ডা যা, আমার মনে হয় না এই সরকার, এনডিএ সরকার দীর্ঘমেয়াদীভাবে কেন্দ্রে দখলে থাকতে পারবে। এ সরকার ভেঙে যাবার প্রবল প্রতিক্রিয়া আছে এবং ইন্ডিয়া জোট আগামী দিনে যে নতুন করে সরকারে আসতে চলেছে এ ব্যাপারে আমার দৃঢ় বিশ্বাস। যখন কংগ্রেস থাকাকালীন আমরা দেখেছি যে বাংলা থেকে 7-8টা সংসদ গিয়েও তারা 2টো পূর্ণমন্ত্রীর পদ পেয়েছেন, কিন্তু এই যে 2019 বলুন বা 2024-এর ক্ষেত্রে দেখা গেছে আগের বারে 18টা সংসদ গেছিল, এবারে 12টা, কিন্তু তা সত্ত্বেও পূর্ণমন্ত্রীর পদ কিন্তু পাচ্ছে না, প্রতিমন্ত্রীর পদ বাংলাকে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে মানে বাংলার প্রতি কি একটা বিমাতৃসুলভ আচরণ করা হচ্ছে কেন্দ্রের তরফ থেকে? একদম পুরোপুরি আপনার কথার সঙ্গে সহমত যে কেন্দ্রের যে সরকার বরাবরই বাংলা বিরোধী একটা এজেন্ডা নিয়ে চলে। আমরা বরাবর লক্ষ্য করেছি কেন্দ্রের সরকারের আমলে আমরা দেখেছি 100 দিনের কাজের টাকা যেভাবে আটকে রেখেছিল, যেভাবে কেন্দ্রের সরকার আমাদের হাউস ফর অলের প্রজেক্টের টাকা যেভাবে আটকে রেখেছিল, এর থেকেই প্রমাণ হয় যে একটা বিমাতৃসুলভ আচরণ এই কেন্দ্রের সরকার বারবার প্রমাণ করছে যে বিজেপি নামক যে সরকার, এরা কেন্দ্রের এই বিমাতৃসুলভ আচরণের মধ্যে দিয়ে কেন্দ্রের মন্ত্রিসভায় হোক আর আমাদের বিভিন্ন 100 দিনের টাকা থেকে, হাউস ফর অলের প্রজেক্টের টাকা থেকে এবং কেন্দ্রের মন্ত্রিসভায় স্থান পাওয়া থেকে শুরু করে সমস্ত বিষয়ে একটা বিমাতৃসুলভ আচরণ বরাবরই পরিলক্ষিত হচ্ছে এবং কেন্দ্রের এই সরকার যে রাজ্যকে ভালো চোখে দেখে না তার প্রমাণ বারবার প্রকাশ পাচ্ছে। এই যে শুভেন্দু অধিকারী বলছিল 2024-এ সরকার করে যাবে, এখন তিনি নিজেই অস্বস্তিতে আছেন, কি বলবেন এটা নিয়ে? তো শুভেন্দু তৃণমূল কংগ্রেসের খেয়ে পড়ে মানুষ হয়েছে। আমরা ওনাকে বলি যে একটা কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের যেভাবে বিমাতৃসুলভ আচরণ হচ্ছে এবং আমাদের ভারতীয় জনতা পার্টি যে ওয়াশিং মেশিন বলে আমরা বলি, যে যারা কেন্দ্রের এই বিমাতৃসুলভ আচরণের সঙ্গে
তারা করাপ্টেড হওয়া সত্ত্বেও এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সান্নিধ্যে বারবার নিজেকে প্রতিষ্ঠিত করেছে। কিন্তু নিজেরা করাপ্টেড হওয়া সত্ত্বেও তারা যেভাবে সরকারের পেছন দিক দিয়ে গিয়ে আমাদের এই সরকারের বিরুদ্ধাচরণ করেছে, কিন্তু নিজেকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করেছে এই সরকারের অংশীদার হিসেবে যখন ছিল। তাই শুভেন্দুর সম্বন্ধে গদ্দার ছাড়া আমরা অন্য কিছু ভাবি না। যে অর্থনৈতিকগতভাবে স্বাবলম্বী হয়েছে এই সরকারের থাকাকালীন, আর নিজেকে প্রতিষ্ঠিত করছে এই সরকারের বিরুদ্ধাচরণ করে, আমরা বিশ্বাস করি আগামী দিনে শুভেন্দু নামক এই গদ্দারকে বাংলার মানুষ একদম বিতাড়িত করবে, তার নেতৃত্ব সম্বন্ধে প্রশ্ন তুলবে যে এই মানুষটা ঠিকঠাক চলছে না। এটা আমাদের দৃঢ় বিশ্বাস। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা কথা বলে নিলাম একেবারে আইএনটিটিউসির সোনারপুরের প্রাক্তন সভাপতি হেমন্ত কুমার বোস মহাশয়ের সঙ্গে। তিনি যেমনটা বললেন যে এবারে সোনারপুর দক্ষিণের ফল কিছুটা খারাপ হওয়ার কারণ যেমনটা পরিকাঠামো ঠিক ছিল না, তাই পরবর্তীকালে সেই পরিকাঠামোগুলোকে পুনরুদ্ধার করে আবার যাতে পরবর্তী যে নির্বাচন আসছে সেখানে তারা যাতে বিপুল ভোটে জয়লাভ করে, তেমনটাই সেইভাবেই তারা পরবর্তীকালে এগোবে, এমনটাই কিন্তু তারা জানালেন। দলের পক্ষ থেকে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে বা এমনটাই পরিকল্পনা রয়েছে। ক্যামেরায় গৌরবের সঙ্গে ঋষিতার রিপোর্ট, সোনারপুর বার্তা।